নমস্কার বন্ধুরা, আমি আর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমি ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে যে অ্যাপক্যাট 02/2024 যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেই সম্বন্ধে আলোচনা করব, যেখানে ফ্লাইং ব্রাঞ্চ এবং গ্রাউন্ড ডিউটির জন্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টের ওপরও ভ্যাকান্সি রয়েছে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা এখনও পর্যন্ত জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারাই প্রথম দেখতে পান। তো দেখুন, এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল নোটিশ ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে, যেটা 30শে মে থেকে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান চালু হয়েছে। তো এখানে আপনাদের সামনে আমি সেই নোটিশটি ওপেন করেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় বায়ুসেনা ইন্ডিয়ান এয়ারফোর্স, যেটা কমন অ্যাডমিশন টেস্ট বা অ্যাপক্যাট নামেও পরিচিত, ভ্যাকান্সি 02/2024, অর্থাৎ এটা এই বছরের সেকেন্ড এয়ারফোর্সের ওপর নোটিশ। তো এখানে যে পোস্টের ওপর ভ্যাকান্সি চলছে, যেখানে ফ্লাইং ব্রাঞ্চ অফিসারের জন্য রিক্রুটমেন্ট চলছে, গ্রাউন্ড ডিউটির টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় পোস্টের ওপর ভ্যাকান্সি রয়েছে এই ব্রাঞ্চে, এবং এনসিসি যারা স্পেশাল এন্ট্রি রয়েছে তাদের জন্য এরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখুন, এখানে ফর্ম ফিল আপ চালু হয়েছে গত 30শে মে 2024 তারিখ থেকে, এবং ফর্ম ফিল আপটি করা যাচ্ছে 28শে জুন 2024 তারিখ পর্যন্ত। আজকে তোমার 1 তারিখ, তো এখনও পর্যন্ত আপনার 27 দিন বাকি আছে, এবং পাবলিশ হওয়ার একদিন পরই কিন্তু আমি ভিডিওটি তৈরি করছি। তো আপনাদের হাতে অনেকটাই সময় রয়েছে, আপনারা চাইলে কিন্তু আবেদনটি আজকেই করতে পারেন। তো দেখুন, এখানে যে বিষয়গুলি ইম্পর্টেন্ট আমি সেগুলো হাইলাইটেড করে আন্ডারলাইন করছি, সেগুলো একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে অনলাইন যে অ্যাপক্যাট এক্সামিনেশানটাই আপনাদের হবে, সেটা 9ই আগস্ট 2024 তারিখে কিন্তু পরীক্ষাটি হবে, এবং 10ই আগস্ট 2024 তারিখ এবং 11ই আগস্ট 2024 তারিখ, অর্থাৎ পরপর 3 দিন কিন্তু অ্যাপক্যাটের এই পরীক্ষাটি হবে এই বছরের আগস্ট মাসের 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ। যে ক্যান্ডিডেটদের কী এডুকেশনাল কোয়ালিফিকেশান, হাইট মেজারমেন্ট এবং কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি আছে সবই বলছি। তো ভিডিওটি আপনারা দেখুন। এখানে বলা রয়েছে যে পোস্টের ওপর বললাম, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে ফ্লাইং ব্রাঞ্চেও ভ্যাকান্সি রয়েছে, যেমন এসএসসি মেন ক্ষেত্রে 18টি, ওম্যানের ক্ষেত্রে 11টি পোস্ট রয়েছে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পোস্টের ওপর টোটাল দেখতে গেলে আপনারা 124টার মতন পোস্ট রয়েছে, যেখানে AEL পোস্টের ওপর 88টি ভ্যাকান্সি রয়েছে, এবং AEM পোস্টের ওপর 36টি ভ্যাকান্সি রয়েছে, যারা শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে। এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পোস্টের মহিলাদের জন্য AEL পোস্টে 23টি ভ্যাকান্সি রয়েছে, এবং AEM পোস্টে আপনার 9টি ভ্যাকান্সি রয়েছে। এই বলতে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং পোস্টের ওপর, ঠিক আছে। এখানে গ্রাউন্ড ডিউটি বা নন টেকনিক্যাল পোস্টে মেন পুরুষদের ক্ষেত্রে WS অর্থাৎ ওপেন ওয়েপেন অর্থাৎ সশস্ত্র যে সিস্টেম, তার জন্য WS ব্রাঞ্চে 14টি আছে। অ্যাডমিন এবং লজিস্টিকের ক্ষেত্রে একটি 43টি পোস্ট রয়েছে অ্যাডমিনের ক্ষেত্রে, এবং লজিস্টিকের ক্ষেত্রে 13টি রয়েছে। অ্যাক্টের ক্ষেত্রে 10টি, এবং EDN পোস্টে 7টি ভ্যাকান্সি, এবং MET পোস্টের ক্ষেত্রে 8টি ভ্যাকান্সি রয়েছে। ওয়েপেন সিস্টেমের মহিলাদের ক্ষেত্রে ব্রাঞ্চে WS ব্রাঞ্চের 3টি পোস্ট রয়েছে। অ্যাডমিন ব্রাঞ্চে 11টি ভ্যাকান্সি রয়েছে, এবং LEGS পোস্টে 4টি ভ্যাকান্সি রয়েছে। তো এইভাবে আপনারা বিভিন্ন যে পোস্ট রয়েছে ভ্যাকান্সি ওয়াইজ এগুলো দেখে নিতে পারেন ক্যাটাগরি অনুযায়ী। NCC যারা স্পেশাল এন্ট্রি করবে ফ্লাইং ব্রাঞ্চে অফিসারের ক্ষেত্রে, তো এখানে NCC স্পেশাল এন্ট্রি মাধ্যমে যারা অ্যাপ্লাই করবে তাদের ফ্লাইং ব্রাঞ্চের ওপর পোস্ট যেগুলো রয়েছে তার জন্য 10% সিট রয়েছে। তো আপনারা এখানে দেখে নিতে পারেন, সেটাই লেখা রয়েছে। এরপর আমি আসব যে ফ্লাইং ব্রাঞ্চে যে সমস্ত অফিসাররা কাজ করবে তাদের কত বছর পর্যন্ত টেনিয়র থাকবে সেটা এখানে মেনশন করা রয়েছে। যে ফ্লাইং ব্রাঞ্চে যে সমস্ত পুরুষ ও মহিলা অ্যাড হবে বা যোগ হবে তাদের জন্য 14 বছরের মানে টাইম পিরিয়ডে আপনারা কিন্তু কাজটি করতে পারবেন, এয়ারফোর্সের কাজটি। এবং গ্রাউন্ড ডিউটি যারা নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল পোস্টে রয়েছেন সেক্ষেত্রে SSC যে অফিসার রয়েছে
এসএসসি অফিসার আপ টু 10 বছর পর্যন্ত কাজ করতে পারবে এবং এক্সটেনশান করা হতে পারে পরবর্তী সময় 4 বছর অবধি, সেটা আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ওপর সার্ভিসে। তো দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে আপনাকে অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে, যেটা সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955, এবং ফ্লাইং ব্রাঞ্চে যে বয়সের সময়সীমা বলেছে এজ লিমিট, সেটা হচ্ছে 20 থেকে 24 বছর পর্যন্ত থাকতে হবে। অ্যাকর্ডিং 1 জুলাই 2025 তারিখ আপনার কিন্তু সেটা ডেটটা মানা হবে, এবং আপনাকে অবশ্যই যদি 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2005-এর মধ্যে আপনার জন্মসালটি হয়ে থাকে বা ডেটটি হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন ফ্লাইং ব্রাঞ্চের অ্যাপক্যাট পোস্টের ওপর। তো এখানে গ্রাউন্ড ডিউটি যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্রাঞ্চে এর পোস্ট রয়েছে, সেখানেও বলা রয়েছে যে 20 থেকে 26 বছরের মধ্যে থাকতে হবে, যেটা 1 জুলাই অর্থাৎ 1 জুলাই 2025 ডেট হিসাবে মানা হবে, এবং যেখানে বলা রয়েছে যে 2 জুলাই 1999 থেকে 1 জুলাই 2005 এই দুটি সালের মধ্যে, এই দুটো যে ডেট বলা হয়েছে, এই দুটি ক্রুশিয়াল ডেট, এবং এদের মধ্যে যদি এই দুটো ডেটের মধ্যে আপনার যদি জন্ম ডেট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে মার্শাল স্ট্যাটাস আপনাকে অবশ্যই আনম্যারিড থাকতে হবে, যেহেতু এটা একটি ইন্ডিয়ান এয়ারফোর্সের বা আর্মির, যেহেতু প্রতিটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু আপনাকে আনম্যারিড থাকতে হবে, ঠিক আছে। এখানে যেটা বলা রয়েছে যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেটা আপনার ডেট অফ বার্থ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সেটাই গ্রান্টেড করা হবে পরবর্তী সময়ে এজ প্রুফ হিসাবে, ঠিক আছে। যদি সেরকম কোনো মেনশন না থাকে বা প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটি যেটা বলা রয়েছে যে ইন কেস দ্য ম্যাট্রিকুলেশন এবং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট ডাজ নট শো দ্য ডেট অফ বার্থ or only shows the age by completed year or completed year and months. In such cases, a candidate must possess a self-attested or certified copy of a certificate from the headmaster or principal institution from where he passed, showing the service or admission. দেখুন এখানে যদি আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটে যদি জন্মসাল বা এমনি আপনার এজ যেটা মেনশন করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে স্কুলের যে হেডমাস্টার যেই স্কুল থেকে আপনি পাস করেছেন সেখান থেকে একটি সেলফ অ্যাটেস্টেড কপি আনতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি বলতে পারেন যে বা সার্টিফিকেট আনতে পারেন, যেটা তারা গ্রান্টেড করছে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটটি এই স্কুল থেকে পাস করেছিল এত সালে এবং সেই সময়তে এই বয়সটা তার হয়েছিল। তো এটা কিন্তু যদি সার্টিফিকেটে আপনার বয়স বা সালটা না লেখা থাকে, ঠিক আছে। তো দেখুন এখানে ক্যান্ডিডেট শুড নোট দ্যাট অনলি দ্য ডেট অফ বার্থ মেনশান করা হবে আপনার ম্যাট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটে যেটা রয়েছে, আমি যেটা আগেই বলছিলাম। তো এখানে সেটা আরও একবার মেনশান করে দিয়েছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলতে যে ফ্লাইং ব্রাঞ্চ অফিসার যারা হবে, সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই 50% মার্কস থাকতে হবে ইন ম্যাথামেটিক এবং ফিজিক্সে আলাদা আলাদা করে, অর্থাৎ ম্যাথসে আলাদা করে 50% মার্কস থাকতে হবে এবং ফিজিক্স আলাদা করে 50% মার্কস পেতে হবে অ্যাট দ্য টাইম অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বলতে পারেন, ঠিক আছে, যেটা 10+2 লেখা রয়েছে, ঠিক আছে। এবং সাথে যদি গ্র্যাজুয়েশান থাকে, অবশ্যই থাকার কথা যেটা বলেছে, অ্যান্ড যেহেতু বলেছে গ্র্যাজুয়েশান মিনিমাম থাকতে হবে 3 বছরের এবং 60% মার্কস থাকতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লাইং ব্রাঞ্চ অফিসারের ক্ষেত্রে। এবং যারা বিটেক কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে বলবো যে 4 বছরের যে ডিগ্রি কোর্স আছে তার সাথে 60% মার্কস থাকতে হবে এবং প্লাস 12-এ 50% মার্কস থাকতে হবে এবং ইচ অঙ্কতে এবং ফিজিক্স সাবজেক্টে, ঠিক আছে। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পোস্ট যেমন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই 50% মার্কস থাকতে হবে ফিজিক্স আলাদা করে এবং ম্যাথামেটিক্স আলাদা করে, যেটা উচ্চ মাধ্যমিকে আপনারা নাম্বারটা পাবেন। এবং আলাদা এছাড়া যেটা বলা রয়েছে যে 4 বছরে একটি ডিগ্রি গ্র্যাজুয়েশান থাকতে হবে, যেটা ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ওপর, ঠিক আছে। যেটা এখানে মেনশন করা রয়েছে যে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ওপর কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো গ্র্যাজুয়েশান করে থাকেন 4 বছরে, তাহলে কিন্তু আপনারা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এলিজিবল হয়ে যাচ্ছেন। এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ডিপার্টমেন্টে যেটা রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই 50% মার্কস পেতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদা করে, যেটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কর্তা বলা হয়েছে। এবং তার সাথে
4 বছরে একটি মিনিমাম একটি গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকবে, যেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ওপর, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, ঠিক আছে। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এইগুলো কিন্তু পোস্টগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। তো এখানে গ্রাউন্ড ডিউটি বা নন টেকনিক্যাল যে ব্রাঞ্চের কথা বলা রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে ওয়েপেন সিস্টেমে ক্যান্ডিডেট শুড হ্যাভ ম্যান্ডেটরি, ক্যান্ডিডেটকে অবশ্যই 50% মার্কস পেতেই হবে ম্যাথ এবং ফিজিক্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, এবং সাথে গ্র্যাজুয়েশন থাকতে হবে 3 বছরে, যেখানে 60% মার্কস থাকার কথা বলেছে, অথবা কেউ যদি বিই বা বিটেক পরীক্ষাতে পাস করে থাকে সাথে কিন্তু 60% মার্কস পেতে হবে, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ লজিস্টিক পোস্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং গ্র্যাজুয়েশানে মিনিমাম 60% মার্কস পেতে হবে, এবং এবং অ্যাকাউন্ট ব্রাঞ্চ, তো দেখুন অ্যাকাউন্ট ব্রাঞ্চ অফিসারের ক্ষেত্রেও কিন্তু বলা রয়েছে যে 10+2 থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখাতে, এবং বলা রয়েছে যে 60% মার্কস পেতে হবে। তো এখানে আপনারা বিভিন্ন যে আপনাদের ক্রাইটেরিয়া এডুকেশনাল সেগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখে নিতে পারেন। এবং এরপর আসবো যে কিভাবে বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে তোমরা কিভাবে অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাইটি করা যাচ্ছে কেরিয়ার ইন্ডিয়ান airforce.cdac.in অথবা appcat.cdac.in এই ওয়েবসাইট থেকে, যেখানে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা একটু শর্ট ফর্মে বলা রয়েছে, কিন্তু আমি এর সম্বন্ধে আলাদা করে একটি ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের শুধুমাত্র অ্যাপ্লাই করতে হচ্ছে কীভাবে, সেটা আমি আপলোড করে দেবো এর পরের একটি ভিডিওতে। তো আপনারা সেই ভিডিওটি দেখবেন, ঠিক আছে। তো আমি এইখানটা একটু স্কিপ করছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেবল করতে পারবেন। তাও আমি একটু বলে দিচ্ছি যে সমস্ত ক্যান্ডিডেটরা কখনো অ্যাপক্যাটে আবেদন করেননি সেক্ষেত্রে তাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর সেখানে আপনার বেসিক মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নাম ডেট অফ বার্থ দিয়ে, এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট হওয়ার পর কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশান যে প্রথমে রয়েছে সেখানে আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো দেওয়ার পর কোয়ালিফিকেশান এডুকেশনাল যেগুলো রয়েছে, তাছাড়াও আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা অটোমেটিক্যালি আপনি এই কোয়ালিফিকেশান অনুযায়ী দেখতে পেয়ে যাবেন, এবং আপনার যে কমিউনিকেশান ডিটেলস দেওয়ার পর আপনার ডকুমেন্ট বলতে ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন এগুলো কিন্তু আপলোড করতে হবে, এবং আপনি কোন কোন সিটি বা সেন্টারে এক্সাম দিতে চান সেগুলো চয়েস করার পর একটি ডিক্লারেশন করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে পেমেন্ট করে ফর্ম ফিল আপটি কমপ্লিট করবেন। পরবর্তী পর্যায়ে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো চেক আপ হয়ে যাবে। এখানে যেটা বলা রয়েছে যে অ্যাডমিট কার্ডটা 24শে জুলাই 2024 তারিখে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ডেটও বলে দিয়েছে কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। যদি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড না করতে পারেন সেক্ষেত্রে এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ করে জানাতে পারেন, ওকে। তো এখানে এক্সামিনেশান ফি যেটা রয়েছে সেটা হচ্ছে 550 টাকা, প্রথমে আমি বলে দিলাম, ঠিক আছে। এর পরেও আপনাদের যেগুলো বেসিক আরও জানাটা প্রয়োজন, বিশেষ করে যেমন এই এক্সামিনেশানে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে হাইটের কথা বলা রয়েছে সেগুলো আমি সবই বলবো। তো তার আগে একটু দেখুন এখানে এক্সাম শিডিউলটা বলা হয়েছে যে 9, 10, 11 তারিখে পরীক্ষাটি হবে, দুটো শিফটে, ওকে। তো আপনাদের এখানে টাইম পিরিয়ডগুলো দেখতে পাবে, যেটা আপনার অ্যাডমিট কার্ডেও বলে দেবে যে আপনার এই টাইমে পরীক্ষা আছে। তো এখানে আমি বলে দিলাম যে দুটো শিফটে 9, 10, 11 ডেটে দুটো করে শিফটে পরীক্ষা হবে, ওকে। এখানে সাবজেক্ট এবং ডিউরেশনের যে পরীক্ষার টাইম কথাটা বলা রয়েছে সেটা হচ্ছে অ্যাপক্যাটে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল অ্যাবিলিটি ইন ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং, অ্যাপটিটিউড এই পরীক্ষা সাবজেক্টগুলো থাকে পরীক্ষাতে, এবং ডিউরেশান 2 ঘন্টার জন্য থাকে, 100টি কোয়েশ্চেন থাকে 300 মার্কসের, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য
1 নাম্বার করে কাটা যাবে, এবং কোনো প্রশ্ন অ্যাটেন্ড না করার জন্য সেক্ষেত্রে কোনো রকম নাম্বার কাটা যাবে না। ওকে, এরপর এই এক্সামের যে সিলেবাস সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু জানাবো। দেখুন, এখানে ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যে সাবজেক্টগুলো আমি ওপরে কথা বললাম সেগুলো কিন্তু ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানটা একটু ভিডিওটা পজ করে প্রতিটি সাবজেক্টের যে সিলেবাস সেগুলো একটু চেক আপ করে দেখে নেবেন বা লিখে নিতে পারেন খাতাতে। তো আমি এখানটা একটু স্লো করে আপনাদেরকে স্ক্রল ডাউন করছি, আপনারা ভিডিওটা পজ করে লিখে নিতে পারেন। এবং আমি এখানটা একটু স্কিপ করছি যেহেতু এটা সিলেবাসটা অনেকটাই বড়। তো এরপর আপনাদের যে সাকসেসফুল সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের অনলাইন ফর্ম ফিল আপটি সাকসেসফুল হচ্ছে, এবং অ্যাডমিট কার্ডটা 2 সপ্তাহের আগে, পরীক্ষার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, এরপর আমি যেটা বলছিলাম যে এই পরীক্ষার যে ইম্পর্টেন্ট যে আরও কয়েকটি ফিটনেসের সম্বন্ধে কথা বলা হয়েছে বা ফিজিক্যাল মেজারমেন্টের কথা বলেছে, সেটা দেখুন। ফিজিক্যাল ফিটনেস বলতে 1.6 কিলোমিটার রান 10 মিনিটে করতে হবে, 10টি পুশ আপ এবং 3টি চিন আপস এগুলো কিন্তু করতে হবে, যেটা একটি ফিজিক্যাল ফিটনেসের মধ্যে পড়ে। ট্যাটুস যাদের শরীরের বা দেহেতে আঁকা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলা রয়েছে যে ট্যাটু যদি তাদের শরীরে এমন কোনো জায়গায় থাকে বা যেমন ইনসাইড পার্টে যেখানে জামা কাপড় পরলে বুঝতে পারা যাবে না, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি হাতের আউটসাইডে অর্থাৎ হাতের বাইরের দিকে হয় এবং সেলিউট করার সময় কিন্তু সেটা দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এলিজিবল হবেন না। এবং যারা ট্রাইবাল কমিউনিটি, যাদের শরীরে বা দেহেতে বিভিন্ন তাদের কমিউনিটির যে ট্যাটুজ থাকে, সেক্ষেত্রে তাদের জন্য গভর্নমেন্টের যে রুল অনুযায়ী যেটা ছাড় রয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, যেটা শুধুমাত্র ট্রাইবাল কমিউনিটি ক্ষেত্রেই ছাড়টা রয়েছে, তবে সেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী। ওকে, তো এখানে বলা রয়েছে যে আপনাদের যে ফিজিক্যাল কন্ডিশনের কথাটা আমি বললাম, ওকে, যেটা ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথাটা আমি বলে দিলাম। এবার আমি আপনাদেরকে যে পে অ্যালাওয়েন্সেস রয়েছে অর্থাৎ আপনারা স্যালারি কত পাবেন সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে ফ্লাইং অফিসারের ক্ষেত্রে 56,100 টাকা থেকে স্যালারি পাচ্ছেন 1,77,500 টাকা অবধি লেভেল 10 অনুযায়ী। অ্যালাওয়েন্সেস আপনাদের বিভিন্ন যেমন ফ্লাইং, ট্রান্সপোর্ট, টেকনিক্যাল, ফিল্ড এরিয়া, স্পেশাল কম্পেনসারি, হিলি এরিয়াতে, সিয়াচেন গ্লেসিয়ারের ক্ষেত্রে, আইসল্যান্ড স্পেশাল ডিউটির ক্ষেত্রে, ঠিক আছে, আপনাদের এই সমস্ত জায়গাতে যে হাউস অ্যাকোমোডেশন, লোকালিটি অ্যালাওয়েন্সেস, তারপর বলুন ট্রান্সপোর্ট ফেসিলিটি, এগুলো কিন্তু সবই পেয়ে যাবেন। এবং তার সাথে ইন্স্যুরেন্স কিন্তু রয়েছে 1,10,00,000 টাকা পর্যন্ত আপনার কিন্তু ইন্স্যুরেন্স রয়েছে। ওকে, তো যেটা অন্য চাকরির ক্ষেত্রে দেখা যায় না, যেটা আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষেত্রে রয়েছে। ওকে, তো এখানে আরও অন্যান্য ফেসিলিটিগুলো রয়েছে, আপনারা এখানে চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি আপনাদের যে কথাটা প্রথম থেকেই বলছি যে ফিজিক্যাল মেজারমেন্টের যে হাইট বা এগুলো, তার আগে আমি বলি যেখানে যে শারীরিক বিভিন্ন যে অসুস্থতা বা রোগ যদি কারো কোনো রকম যে ইনজুরিস থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে দেখে নিতে পারেন যে স্পাইন ইনজুরিস, নার্ভ ইনজুরিস, কোন ধরনের ইনজুরিস এখানে কথা বলেছে, এবং সেগুলো যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। তাই অ্যাপ্লাই করার আগে কিন্তু এগুলো একটু দেখে নেবেন যে বিভিন্ন ধরনের যে ইনজুরিসের কথা বলেছে সেগুলো একটু দেখে নিতে পারেন। তো এখানে হাইটের একটি কথা বলা আছে, দেখুন মিনিমাম সিটিং হাইট বলা রয়েছে যে 81 সেন্টিমিটার হতে হবে, 81.5, এবং লেগ যে সাইজ 99 সেন্টিমিটার হতে হবে, এবং থাই সাইজ ম্যাক্সিমাম বলেছে 64 সেন্টিমিটার পর্যন্ত হতে হবে। বডি ওয়েটটা কিন্তু আপনাদের ওটা এয়ারফোর্স যে ডিপার্টমেন্টের আছে সেই অনুযায়ী হবে, এবং আপনার মিনিমাম হাইট বলা রয়েছে যে 157.5 সেন্টিমিটার হবে শুধুমাত্র শুধুমাত্র এটা জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে, এবং যারা গোরখাস, গাড়োয়ালি, নর্থ ইস্টার্ন রিজনে থাকে তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার লেস, যেটা 152 সেন্টিমিটার হচ্ছে। ওকে, তো এটা আপনারা দেখে নিতে পারেন, এখানে মেনশান করা রয়েছে, আমি তবু একটু হাইলাইটে করে দিচ্ছি যেটা আপনারা একটু দেখে নেবেন। ওকে, এরপর আপনাদের যে
ফ্লাইং ব্রাঞ্চে যেটা আমি বললাম 162.5 সেন্টিমিটার হবে এবং আদার ব্রাঞ্চের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হবে। এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এরপর তো এখানে বিভিন্ন বিষয় কিন্তু এখানে মেনশন করা রয়েছে। রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাস প্রণালী যদি কোনো রকম যদি ইনজুরিস থেকে থাকে সেক্ষেত্রে এগুলো মেনশন করা রয়েছে। আপনারা এটা দেখে নিতে পারেন যে কারো যদি এরকম কোনো কারোর সাথে হয়ে থাকে। তো এছাড়াও এখানে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বডি ওয়েট বা হাইট অনুযায়ী কত ওয়েট হওয়ার প্রয়োজন সেটা এখানে একটু লিস্ট করে বলা রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। ওকে, একটুখানি দাঁড়ান, অনেকগুলি পাতা রয়েছে তো স্ক্রোল করে না পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আমি যেটা বলছিলাম যে ক্যান্ডিডেটদের হাইট যদি 148 সেন্টিমিটার হয় সেই অনুযায়ী আপনার 20 থেকে 25 বছর বয়সে কিন্তু 43 কেজি ওয়েট হতে হবে এবং 26 থেকে 30 বছরে কিন্তু আপনার 46 কেজি ওয়েট হতে হবে। তো আপনাদের হাইট অনুযায়ী বা বয়স অনুযায়ী কত কেজি ওজন হতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেটা আপনারা এখানে একটু দেখে নেবেন। ওকে, শুধুমাত্র এটা মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর এরপরও যদি আই ভিশন যাদের কম বা বেশি কম রয়েছে সেক্ষেত্রে তাদের যে মিনিমাম বা ম্যাক্সিমাম রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আই সাইটের বা ভিজুয়াল যে অ্যাকিউরিটি বা ইরোর্স এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। এবং অ্যাপক্যাটের 2024 যে অ্যাপ্লাই সেটা আমি কিন্তু আলাদা করে ভিডিও ছেড়ে দেবো, সেটা দেখে নেবেন। এই ভিডিওটার পরেই থাকবে আশা করি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।